প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান তিনি। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে জানিয়ে গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। রাকিব হাসানের রিপোর্ট। প্রিয় দেশবাসী, শিশু কিশোর কিশোরী, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে এই ভাষণ। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিন অতিক্রম করলাম। শুরুতেই ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয়। জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ সকল অপকর্মের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। তিনি জানান গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। পুলিশের মনোবল ফিরিয়ে আনার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিকে সহায়তা করছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে। বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন। খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন। এতে তাদের মনোবল অনেক কমে যায়। আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে অভিযোগ করে শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন, আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করেছি। শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে ডিমের উৎপাদকরা যাতে সরাসরি বাজারে ডিম সরবরাহ করতে পারে সেই উদ্যোগও নেওয়া হয়েছে। মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষিপণ্য কিনতে পারে সেজন্য রাজধানী সহ বিভিন্ন স্পটে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে উল্লেখ করে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করেন তিনি। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রধান উপদেষ্টা তার ভাষণে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। জানান বিগত সময়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এ সরকারকে ব্যর্থ ও অকার্যকর করতে প্রতিটি মুহূর্তে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিনের অপশাসন, অত্যাচার, অনাচারের ফলে আপনাদের মনে অনেক ক্ষোভ পঞ্জীভূত হয়েছে। দেশে বাক স্বাধীনতা না থাকায় আমরা কেউ আমাদের মতামত, দাবি দাওয়া প্রকাশ করতে পারিনি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আপনাদের প্রতিটি দাবির প্রতি যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয় প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে ব্রিটেন আশা করে। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো অভিলাষ নেই, সংস্কার শেষেই নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এস এম তানবীরের রিপোর্ট।
রবিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সফরে আসা যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকের পর ক্যাথরিন ওয়েস্ট সাংবাদিকদের বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে ব্রিটেন আশা করে। I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. And as we have a very strong, steadfast friendship with the people of Bangladesh. রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য আরও 1 কোটি পাউন্ড অনুদান দিয়েছে বলে জানান ক্যাথরিন ওয়েস্ট। Bangladesh have been so generous on is the Rohingya crisis, and I'm very pleased that we've been able to announce today another £10 million. পরে বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো অভিলাষ নেই, সংস্কার শেষেই নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনও আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে তিনি কবে যাবেন সেটা নির্ভর করছে তার উপর। এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানার কিছু নেই, এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি, আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা। এস.এম. তানবীর, মাইটিভি, ঢাকা। যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, তার সরকার বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান যুক্তরাজ্যের এই মন্ত্রী। যুক্তরাজ্যের মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসনামলের ব্যাপক ভোট কারচুপি থেকে বিরত থাকা এই সংস্কারের লক্ষ্য। দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং আমলারা যে টাকা পাচার করেছে তা ফেরত আনা এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশের মানুষ গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়। টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। অন্যদিকে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। নুসরাত শারমিনের রিপোর্ট। টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। সকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার চায়। শেখ হাসিনার এইরকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয়। সেই জন্যে দেশের মানুষের কথা চিন্তা করুন, মানুষকে সম্মান করুন, অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন। এদিকে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সকল অন্যায়, অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন থেকে মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন মাওলানা ভাসানী। আগামী দিন হচ্ছে বিএনপির দিন, যারা এই দেশটাকে ১৬-১৭ বছর ধরে লুটে পুটে খেয়েছে আর মানুষের উপরে জুলুম করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা। নুসরাত শারমিন, মাইটিভি নিউজ। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশে বর্তমানে ১,৮,০০,০০০ বেকার রয়েছে। এদের মধ্যে ২৬ লাখ গ্রাজুয়েট। এরই মধ্যে ৮৬,২৭৭ জনকে চাকরি দেওয়া হয়েছে। আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।
সাইদুর রহমান আবিরের রিপোর্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্পোর্টস পছন্দ করে এবং স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আমরা দেশের বর্তমান বেকার সংখ্যা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা তুলে ধরেন তিনি। এখন বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 1.8 মিলিয়ন এবং গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি 25 থেকে 26 লক্ষ এবং আমরা 5 লক্ষ বলেছি 2 বছরের মধ্যে সরকারিভাবে, সরকারি খাতে না, সরকারিভাবে, সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো। বেকারত্ব দূর করতে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আসিফ মাহমুদ। ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নেব, কিছু প্ল্যাটফর্ম আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর মধ্যে ২,৪৬৮ জন রাজস্ব খাতে এবং প্রকল্প খাতে ৮৩,৮০৯ জন। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে ২,৬৪,০৮০ জনের প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ফ্রিল্যান্সার ট্রেনিং আছে, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় সোমবার আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব সহ মোট 14 জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে এরা সবাই কারাগারে রয়েছেন। গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। গ্রেফতার তো দেখানো হয়ে গেছে, কালকে আসবেন। কালকে আসার পরে এটা হলো মামলার নিয়মিত যে তারিখ, সেটা কালকে আসে। মূলত হচ্ছে তদন্ত রিপোর্ট দাখিল। প্রথম যে তদন্ত রিপোর্টটা 1 মাসের মধ্যে থেকে সমাপ্ত করা খুব স্বাভাবিক কারণে সম্ভব নয়। তো কালকে ন্যাচারালি আমরা চাই মধ্যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য। বিভিন্ন সময়ে গুম হওয়ার দীর্ঘদিন পর ফিরে এসেছেন এবং র্যাব ও পুলিশের নির্যাতনে সারা জীবনের জন্য পঙ্গু হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক 7 নেতাকর্মী। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথকভাবে অভিযোগ দাখিল করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন, তার পক্ষে তার ভাই লিখিত অভিযোগ দায়ের করেন। আবু সাইদপুর রিপোর্ট। গুম করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 53 জনের বিরুদ্ধে পৃথক 7টি অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নির্যাতিত নেতাকর্মীরা। সকালে ভুক্তভোগীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন বিভাগে এসে তাদের এই অভিযোগ দায়ের করেন। এ সময় অভিযুক্তরা সাংবাদিকদের জানান, পুলিশ ও র্যাব 3 বছরের মতো গুম করে রেখে এসব ছাত্র শিবির নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালায়। শুধু তাই নয়, গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে তাদের হাত পা কেটে ফেলা হয়। অভিযোগকারী 7 জনের মধ্যে এখনও একজন নিখোঁজ রয়েছে বলেও জানান তারা। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রলীগের ছেলেগুলোরা, যুবলীগের ছেলেগুলোরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। এক পর্যায়ে একজন কুড়ালের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, মানে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। আমরা আসলে চোখ বন্ধ ছিল, আমরা বুঝতে পারিনি। তা অনুমান করতে পেরেছি এটা, যেহেতু আমি ঢাকায় বসবাস করেছি, এটা এয়ারপোর্টের আশেপাশে হবে। ওখানে প্রচুর ল্যান্ড বিমান উঠতো নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আর সেম কন্ডিশন, এখানে আমাকে 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। মায়ের কোল থেকে সন্তানদের কেড়ে নিয়ে এসে মিথ্যা নাটক সাজিয়ে একটি ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম। পরে কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আল নোমান।
তুলে ধরেন অভিযোগের প্রসঙ্গ। সর্বশেষ হচ্ছে আমাদের 7 নম্বর কামরুজ্জামান ভাই, যিনি এখন পর্যন্ত মিসিং আছেন। আমরা শত চেষ্টা করেও ভাইকে আমরা খুঁজে পাইনি। তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ সদরে। তাকেও এই র্যাবের পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, বন্ধুর বাসাতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি। এ ছিল আমাদের 7টি অভিযোগ। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। দেশপলাতক ফ্যাসিবাদী সরকারের নীলনকশার অংশ ছিল বলেও অভিযোগ করেন অভিযোগকারীরা। যখন বেনজির ছিল, রেপ প্রদান ছিল, তখন থেকে এগুলো শুরু হয়েছিল। অবুসেদ অপু, মাই টিভি, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যার চেষ্টা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়। আজ তাকে আদালতে নিয়ে 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকোর সাধারণ সম্পাদক। ভিকটিম সজীব নামে 17 বছরের এসএসসি পড়ুয়া, 17 বছরের সজীব নামে ভিকটিম আহত হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়, আধুনিক হাসপাতালে, উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি হয়। আবার আরও বেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার কাস্টমস এলাকায় আগমনী যাত্রীদের তাৎক্ষণিক তথ্য সেবা প্রদান ও স্বল্প সময়ের মধ্যে যাত্রীদের কাস্টমস শুল্ক করাদি, গ্রিন চ্যানেল ও রেড চ্যানেলের ব্যবহার সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে। সকালে কাস্টমস হেল্প ডেস্কের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। পরে এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন এয়ারক্রাফটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হয়। প্রমাণ পেলে সেসব এয়ারক্রাফট নিষিদ্ধ করা হবে। গোয়েন্দাদের কাজগুলো কিন্তু সাধারণ ইয়েতে আসে না, এ কারণে হয়তো আপনারা অনেক তথ্য পান না। মনে হয় যে এনবিআর কোনো কাজ করছে না, কিন্তু এইগুলো কিন্তু হয়। আর অনেক ক্ষেত্রে অনেক জিনিস আছে আপনারা খুব দ্রুত রেজাল্ট চান, এটাও একটু কঠিন। আপনারা দেখবেন অনেক কিছুরই প্রিপারেশন ফেজে কিন্তু অনেক সময় লাগে, রেজাল্টটা আসতে একটু সময় লাগে। ডক্টর ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে কেন তারেক রহমানের মামলা এখনো প্রত্যাহার হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাম বলেন, নির্বাচনের জন্য আরও সময় দিলে ফ্যাসিবাদ শক্তিশালী হবে। আওয়ামী লীগের পথে হেঁটে বিএনপিকে ঠেকানোর চেষ্টা না করার পরামর্শও দেন আব্দুস সালাম। এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে। আরে ভাই, জনগণ যাকে ভোট দেয় সে আসবে। হাসিনাও তো এর জন্য 3টা নির্বাচন দেয় নাই, নিজেই পরিষ্কার করে বলছে, পরিষ্কার আমি ভোট দিব, ওই তারেক আইসা দেশ চালাইবো এটার জায়গা। বিসিবি জোড়া তালি দিয়ে চলছে, নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, প্রতিটি ফেডারেশন জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে। তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে।